মোদি যখন 14 সালে ক্ষমতা আসলো, প্রথম ভিজিট করছিল কোথায়? ভুটান। কারণ এই জন্য গিয়েছিল, চায়নার সাথে ভুটানের কিন্তু এমবিসি ওপেন হয়ে যাচ্ছে। অনেক আগে আগে নেগোসিয়েশন। ওটাকে থামানোর জন্য সেখানে গেছে। কাজে যাওয়াটা নির্ভর করতেছে আপনার আসলে এই মুহূর্তে সবচেয়ে ইস্যুটা কি? আপনার জাতীয় স্বার্থটা। জাতীয় স্বার্থ যদি হয় ভারত যাবেন অসুবিধা কি? পাকিস্তান যাবেন। কিন্তু ভুটানটা শুরু করবেন কেন? আপনি নর্থটা দেখাই দিলেন, এটি ১ম দেশ না। সেফ কান্ট্রি। আমি এটা একমত সেফ কান্ট্রি। কিন্তু চীনের সাথে যখন আপনি বসবেন, আপনাকে বুঝতে হবে এটা কিন্তু বহু গুরুত্বপূর্ণ জায়গা। তিস্তা ব্যারাজ শুধু তিস্তা ব্যারাজ না। ওই যে উৎসমূল যা রয়ে গেছে, চীনের সাথে কিন্তু ভারতের আরো বহু বোঝাপড়া রয়ে গেছে হিমালয়ের দিকে। এইখানে আপনি যখন তার সাথে বিরোধ চলে যাবেন, তিস্তা ব্যারাজ আমার জন্য উপকার হয়। খুব ভালো হয়। আমার জন্য অনেক কিছু হয়। কিন্তু এইটা করে আমি সাস্টেইন করতে পারবো? চীন কি আমার সাথে সেভাবে থাকবে? চীনের ইতিহাসটা কি? বেনিয়া জাতি নিঃসন্দেহে উপকার করে। ওই যে বললাম ৭%। আপনার বই খুলে দেখেন। ৭%। তো ৭% এর মধ্যে মেগা প্রজেক্ট আছে এখানে। এবং এই প্রজেক্ট গুলির সাথে কিন্তু দুর্নীতি জড়ায় আছে। চীন কিন্তু দুর্নীতির একটা আখড়া কিন্তু। এই দুর্নীতি আমেরিকা হয় না, জাপানে হয় না কিন্তু। এটা এখানে কেন হয়? ওরা অনেকগুলো চুক্তি করে ফেলায় এবং ওদের মেইন টার্গেট হলো বাণিজ্যের চিন্তা ভাবনা করে। তো সেই ক্ষেত্রে দেখেন যখন আসলো, চীনের কাজটা কি? এরশাদ স্বাধীন পাওয়ার আসলো, জাতীয় পার্টির জন্ম হইলো। দেখলাম চাইনিজ অ্যাম্বাসেডর দাওয়াত দিল জাতীয় পার্টি। দাওয়াত দিল বিএনপিকে। এবারও দিছে বিএনপিকে। এরপর দিল জামাতকে দিব। এটা হলো হুম, তাদের ডিপ্লোম্যাটিক একটা মুভ যে আমরা আগাই। এটা ঠিক, এটা খারাপ না কিন্তু। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা চীন সফরে গিয়েছিলেন, আমি ভিতরের কথা বলি, তারা তখন বুঝতে পারেন নাই। এখন তারা টের পাচ্ছেন চীন সফরের কারণে অনেকের কপালে অনেক কিছু জুটবে না। তাদেরকে চৈনিক মানে চীন ঘেঁষা বলা হচ্ছে কিন্তু। আসলে কিন্তু অনেকে ঘেঁষা ছিল না। আমাকে ২ জন বলেছে যে অবস্থাটা হলো গেলাম বেড়াইতে, এখন দেখি আমার চীনপন্থী। এখন প্রশ্ন হচ্ছে এইজন্য তারা চীন থেকে আসার পরে মুখে তালা কিন্তু। কথা বলতে হুম, পারছে না কিন্তু। ভারত আপনাকে দাওয়াত দেয়। আপনি যাবেন না? সেই ক্ষেত্রে আবার কথা আসবে সে ভারতপন্থী। না সেটা। আপনি যাবেন সব জায়গায়। কিন্তু চীনের একটা রাজনীতিক প্রোগ্রাম আছে। সে যা কিছু করে কমিউনিস্ট পার্টির বল দিয়ে করে। এখন আমি যেটা মনে করি, আপনার প্রধান সমস্যা হচ্ছে ভারতের সাথে মিটমাট করা আগে। খোদা হিসাব। হুম, পাকিস্তান আপনার সাথে আছে। আপনাকে সাহায্য করবে। চীনও করবে। কিন্তু ভারতের সাথে যেহেতু আপনার বহুমুখী সমস্যা, এগুলো সেটেল করে। এগুলি যেমন $৫ বিলিয়ন শুধু ডাক্তারখানা, ট্যুরিজম, মেডিকেল সায়েন্স এই জায়গায়। চলে যাচ্ছে আপনাকে। এটা কি করবেন? আপনি চীন থেকে নিবেন? সব এত তো সম্ভব না। আপনার দেশের ভিতরেও কিন্তু এখনো মেডিকেল সায়েন্স সেবা আসে নাই কিন্তু। প্রচুর পরিমাণে নিয়ে আসেন না কেন? আপনি সব চীন থেকে মধ্যম রেঞ্জের হাসপাতাল করেন, এটা করেন। করতে পারেন তো। আর শুরু হইছে তো। যেটা পারেন সেটা করে ফেলান। কিন্তু ঢাকঢোল পিটার দরকার নেই তো। বড় প্রজেক্ট তো চোখে লাগে। দরকারটা কি? চীনের মিডল ইস্টে অনেকগুলো প্রজেক্ট আছে করা যায়। কিন্তু সেগুলো যাচ্ছে না কিন্তু। এখন ভারতও কিন্তু আপনার এখানে খুব খেয়াল করবেন কিন্তু। আপনার শেয়ার মার্কেট, আপনার ক্যাপিটাল মার্কেট, সফটওয়্যার মার্কেট কে আছে? ভারত। গুরুত্বপূর্ণ দেশে বসে রয়েছে। সে যদি টান দেয় আপনাকে, দিতে পারে তো সে। আপনাকে বর্ডার কি? বর্ডার হচ্ছে বলতে এইটা তো। অতীতে করা হইছে, হয়ে গেছে। কিন্তু যেহেতু হয়ে গেছে করার কিছু নাই। আপনাকেও কিন্তু ছলে বলে কৌশলে ডিপ্লোম্যাটিক আস্তে, আস্তে বেরিয়ে আসতে হবে। ওই তো আর দেখে দিন, ফালায় দিন, রিজভির মধ্যে কি করবেন? চাদর ছিঁড়ে সংকট। ফালাই দিবেন। ওটা করেন না। মেইন থিং হচ্ছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্রায়োরিটি। এইজন্য আপনি অতি বিলম্বে একটা বাংলাদেশ অ্যাপ্রোচ রিগার্ডিং ফরেন পলিসি অফ বাংলাদেশ। একটা কমন অ্যাপ্রোচ তৈরি করেন। সেই অ্যাপ্রোচের ভিত্তিতে দেখেন এই মুহূর্তে প্রায়োরিটি কে পেতে পারে? অথবা এরকম হতে পারে আপনি চীন, ভারত ২ টোই সফর করেন, অসুবিধা কি? এখন ওইটা যদি করেন হাসান মাহমুদের মতো যে আমরা ভারতের কাছে আলাপ করে চীনে আইছি। কেন করবেন? তাহলে কি দাঁড়ালো? চীন কি করলো? অপমান করে বের করে দিল শেখ হাসিনা। শেষ। আপনার কিন্তু বলা হুম, যাবে না এটা। এইজন্য আমি আবারও বলব, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন, মন্ত্রী যারা হবেন, খলিল আছে ঠিক আছে। সে
পেশাগতভাবে ঠিক আছে, এরপরে যারা আছেন তাদেরকে আরো ম্যাচিউরড হতে হবে। দলীয় সম্পর্ক তো হবে না কিন্তু এটা। আমি এখনো বলছি পররাষ্ট্র মন্ত্র সাজানো হয়নি কিন্তু। অনেক বাকি রয়ে গেছে কিন্তু। অনেক মন্ত্র সাজানো হয়নি কিন্তু। ইমোশনাল কাজ করতেছে কিন্তু মন্ত্রী বাড়তেছে। মন্ত্রী বাড়তেছে, অ্যাডভাইজার বাড়তেছে। কিন্তু সেই অনুপাতে অভিজ্ঞতার অনুপাতে সেই কাঙ্ক্ষিত ফল আসতেছে না। এটা কে দেখবে? আপনি যতগুলি কমিটি করবেন, যতগুলি দুর্নীতি রিপোর্ট তৈরি করবেন, কে করাপশন করলো করলো না। এত কিছু করার চেয়ে মেইন কথা হচ্ছে কে হচ্ছে। আপনি সেই আগে দেখেন না কেন? আমি মনে করি বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানো। অভিজ্ঞ, দক্ষ ডিপ্লোম্যাট থাকবে, কোন জায়গায় কে থাকবে এবং পররাষ্ট্র মন্ত্রী যারা চালাবে তাদেরকে যতটুকু সম্ভব নিউট্রাল পজিশনে নিয়ে আসেন এবং সাথে কিছু অভিজ্ঞতা ঢুকে দেন। তাহলে দেখবেন একটা অন্যরকম মাত্রা পাবে। আরো খেয়াল রাখেন, আপনি তো বলতেছেন পশ্চিম বাংলা, না? পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয় আসেন। একমাত্র মিজোরামে নাই। মিজোরামের সরকারটা কিন্তু বিজেপি না। এখন আপনি আসেন তো, এত ঘটনার পরে বাংলাদেশে হাইকমিশনে কে আসতেছে? ত্রিবেদী। উনি কেন আসতেছে? ওনার কি দরকার এখানে? বিজেপি খেয়াল করবেন কিন্তু। এই যে তার এখানে আসা, গুরুত্ব দেন। পাকিস্তানও দেখবেন, চিন্তা করবে এটা। চীনও চিন্তা করবে, ভারত তো করে, আমেরিকা তো করেই ফেলেছে। উনি যখন এখানে এসে বসবেন, ওনার যে স্ট্রেচার, ওনার যে অভিজ্ঞতা, উনি ভূরাজনীতি বোঝে, সামনে সবই বোঝে কিন্তু। তার সাথে যখন আমাদের নেতারা কথা বলবে, এমপিরা কথা, মন্ত্রীরা কথা বলবে এবং আমাদের প্রাইম মিনিস্টার কথা বলবে, আপনি ধরে নেবেন উনি কিন্তু একটা ব্যারোমিটার। ওনাকে বসানো হচ্ছে এই জন্যই যাতে ডিপ্লোমেসিতে এখন পরিপক্ক হয়ে একটা লক্ষ্যে বসে যায়। সবসময় মাথায় রাখবেন যে বাংলাদেশটার, ভারতের সেট আপটা কিন্তু অন্যরকম। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত অনেক কিন্তু চিন্তা ভাবনা করতেছে। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলবো, এই মুহূর্তে জরুরি প্রয়োজন পররাষ্ট্রনীতিতে সবচেয়ে প্রয়োজন বাংলাদেশ অ্যাপ্রোচ। এটা নিয়ে আসেন, তখনই দেখা দিবে যে পররাষ্ট্রমন্ত্রী যদি অ্যাপ্রোচ নিয়ে আসতে পারেন, তখন প্রশ্ন আসবে থিঙ্ক ট্যাঙ্ক কারা থাকবে, প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রী কে হবে এবং তার সাথে দলের চিন্তা আবার মিল আছে কিনা। বিএনপিতে কিন্তু প্রচুর সংখ্যক লোক আছে ভালো, তারা কিন্তু আমি লক্ষ্য রাখতেছি ভালো জায়গায় আসতে পারতেছে। আমি কিন্তু পররাষ্ট্রনীতি সম্পর্কে বলবো, আবার ভাবেন আপনার সামনে চ্যালেঞ্জ কিন্তু এটা পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা যদি কোনো ক্রমে দুর্বল হয়ে যায় বা কেউ যদি চক্রান্ত দুর্বল করে দেয়, সেই ক্ষেত্রে আমরা সাফার করবো। আজকে পররাষ্ট্রমন্ত্রী যদি চীন যায়, যেই দেশে যায়, উনি এমন একটা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সব মন্ত্রণালয়ের পক্ষে কিন্তু সে সাইন করতে পারে। অনলি ওয়ান মিনিস্টার ইন দ্য হোল ওয়ার্ল্ড। পররাষ্ট্রমন্ত্রী নেক্সট টু প্রাইম মিনিস্টার, কোন সেন্সে? যে কোনো বিষয়ে অন বিহাফ অফ দি স্টেট হি ক্যান সাইন, হি ক্যান টক। লোকটার অভিজ্ঞতা কি থাকতে হবে? সবগুলি মন্ত্রী একদিকে, সে একদিকে, সেই স্টেচার, সেই ব্যক্তিত্ব, সেই ভাবভঙ্গি নিয়ে আসেন। কারণ আপনাকে বুঝতে হবে, আপনাকে জয়শঙ্করের সাথে কথা বলতে হবে, অজিত দোভালের সাথে কথা বলতে হবে, চীনের ইয়াং এর সাথে কথা বলতে হবে, রবিউর সাথে কথা হবে, আপনার জাপানের সাথে কথা বলতে হবে। শুধু আপনি পদ দিলে হবে না তো। পদ পরে সুট টাইপের না, কিচ্ছু আসে যায় না। আপনাকে দেখতে ওজন কতটা আপনার, সেই ওজনে বুঝা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেট গঠন করেন একটা খুব জরুরি। আমি যেন তারে জিয়াকে বলবো, আর বিলম্ব না করে আপনি একটা কমন অ্যাপ্রোচ তৈরি করেন, তারপরে প্রায়োরিটি দেন কোন দিকে যাবো আমি, কোন কাজটা আমি করব। কাজটা করতে গেলে অনেকগুলো সুবিধা আছে তো। টিম টাইপের গঠন করবেন, ডেলিগেশন, ডেলিগেশনে লোক থাকবে, যদি যে দেশে আছে সেই দেশের সাথে একটা অ্যাটাচমেন্ট আছে। ওই জন্য আবার দরকার হলে আপনিও কিছু রাজনীতি ব্যক্তি নিয়ে আসেন, দিল্লিতে লোক বসে দেন বিএনপির, যিনি রাজনীতি বুঝেন ভারতের এবং তার স্টেশনটা সেরকম হবে। আপনি আমলা না, আমলাবিহীন অবস্থায় কয়েকটা দেশে আপনি রাজনীতিবিদ মন্ত্রী পাঠিয়ে দেন পদোন্নতি দিয়ে, আপনি দেখবেন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় জায়গা উঠবে। আর এটা হচ্ছে একটা দেশের মিরর। এই মিরর ঠিক করেন, দেখবেন সবই ঠিক হয়ে যাবে। তখনই প্রশ্ন দাঁড়াবো আপনার ডিফেন্স পলিসিটা কি হবে। এই যে আমাদের চিফ অফ স্টাফ বলতেছেন কথাটা, যে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা ছিল না বলে আমরা মায়ানমার পারতেছি না, উনি কিন্তু স্বীকার করছেন আমরা পারবো না। উনি একটা ভুল করছেন কিন্তু এটা বলা উচিত না। চিফ অফ স্টাফ এটা পাবলিকলি বলা উচিত। আমার দুর্বলতাটা কি?
এখন বইলা যখন ফালাইছে, তো এইটাও চিন্তা করেন, পররাষ্ট্রমন্ত্রী যখন কোন দেশে যাবে, উনি কোন দেশ থেকে আসছে? উনার ডিফেন্সের পজিশনটা কি? ন্যাশনাল পাওয়ারের অবস্থানটা কি? সময় এসে গেছে কিন্তু প্রায়োরিটি, যোগ্যতা, মেধা এবং নিরপেক্ষতা প্লাস দলীয় কর্মকাণ্ডে যুক্ত লইয়া আসে লোকজনগণ। আমি এখনো বিশ্বাস করি তার যে প্রচন্ড সুযোগ আছে, প্রচন্ড সুযোগ আছে যদি কাজে লাগাতে পারেন। আপনাকে একটা কাজই করতে হবে, আপনার ফাদারের কিছু যদি চেঞ্জ, আপনার ফাদারকে ফলো করতে হবে। উনি কথা কম বলতেন, আপনার কথা কম বলেন। উনি ফাইল বুঝতেন, কারণ সেনাবাহিনীর প্রধান ছিল। আপনি বুঝতে চেষ্টা করতেছেন। আপনি সংসদে কথা বলতেন না, এখন বলতেছেন আস্তে আস্তে। ঠিক আছে, এটা আমি বলবো, ঠিক আছে আপনার জন্য। একসময় আপনি বলবেন। 1 বছরের মধ্যে আমি আশা করি এই সংসদে আপনার ভয়েস অ্যাজ ইট ইজ হয়ে যাবে। তখন আর জি। কোনো মন্ত্রী লাগবে না আপনাকে রিপ্লেস করার জন্য। এই জিনিসগুলোর জন্য আপনারও কিন্তু অনেক কিছু জানার বোঝার সুযোগ আছে। আমি মনে করি আগামী বাংলাদেশটা হবে এরকম একটা দেশ, যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটি যেটা হয়, শুধুমাত্র নামে যদি বসাই দিয়েন না। এই যে মহিলাগুলি করছেন, মন্ত্রী তো বানাবেন 2 একজনকে, স্ট্যান্ডিং দিবেন, তাকে সেই জায়গায় দেয় যেটা সে বুঝে। যিনি পররাষ্ট্র যদি বুঝে না তারা দিয়েন না, দরকার নেই তো আমাকে দেওয়ার। ওইভাবেই তাকে পড়তে হিট করেন। আমি বিশ্বাস করি ওই ভারত কি বললো, শুভেন্দ্র কি বললো, এগুলি কিছু আসে না। মেইন খেলাটা হলো আপনার আপনার স্ট্রং ফরেন পলিসি প্লাস ডিফেন্স পলিসি। বাংলাদেশ কিন্তু এখন ডিফেন্স পলিসি করতে পারেনি, এটা তো জানেন সবাই আপনারা। ডিফেন্স পলিসি ইজ ইয়েট টু বি মেড। হাসিনা করেছিলেন গোল 2030, সাহস করে করছিলেন কিন্তু সেটা পর্যায়ে নেওয়ার জন্য। ওনার যে ভালো কাজটা স্বীকার করে নেন। শেখ হাসিনা মানি তো খারাপ না সবকিছু। ওনার পতন যে কারণে হয়েছে ইয়ারমার্ক করেন, আর যে কারণে কিছু আগায় গেছেন ইয়ারমার্ক করে নেন। এগুলি যদি আপনি নিতে পারেন, ওই জন্য আপনি কমন অ্যাপ্রোচ করেন। কমন অ্যাপ্রোচ করলেই কিন্তু সব ভালো কাজের সামনে চলে আসবে। আর তার নয় কি হবে, তার সবকিছু খারাপ হয়ে যাবে। আমি এখনো বিশ্বাস করি অ্যাকোমোডেটিভ ফরেন পলিসি, অ্যাকোমোডেটিভ কমিটি, অ্যাকোমোডেটিভ ডেলিগেশন একমাত্র বাংলাদেশের নিশ্চয়তা দিকেই, যেখানে দক্ষতা, যোগ্যতা, নমনীয়তা, ভদ্রতা এবং সবচেয়ে বড় কথা হলো লেখাপড়া, জানা বুঝা, ভূরাজনীতি বুঝা, এগুলি যদি করতে পারেন কঠিন সামনে আয় পড়বো। এবং আরো শেষ কথা বলে দেন, আমি জামাত ইসলামকে বলবো, এনসিপি কে বলবো, অবিলম্বে আপনারা দলের ভিতরে ট্রেনিং সেন্টার করতে, ট্রেনিং সেন্টারটা চালু করেন। আপনার দলকে জানতে হবে যতটা মন্ত্র ততটা পলিসি ঠিক কি আছে, কোন পলিসিতে কোন পন্থা চলতেছে, কেন ট্রেনিং দিনে থাকে, শিক্ষা, এগুলি যদি না দেন ভবিষ্যতে চ্যালেঞ্জ কেন 21st সেঞ্চুরি এআই জগৎ, এআই, এই যে ডিজিটাল জগৎ কেমনে চলবেন আপনি? শিক্ষাতে আপনি দিয়ে দেন, স্বশিক্ষিত না করে ফেলান, এবং যেটা করবেন সেটি লাভ। ওইখানে হলো আমাদের ইজ্জত, মান সম্মান। আদারওয়াইজ শেষ করুন। আলোচনা যখন আলোচনা যখন বুঝবেন, আমি শেষ করে একটা কথা বললাম, বিখ্যাত তখন ডিজি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমার খুব ক্লোজ লোক এবং প্রোগ্রামে আমার ডাইরেক্ট টিচার ছিল ঢাকা ইউনিভার্সিটি। ফরেন্সিক জয়েন করার পরে আমি তার গেলাম ডিজি সে ইউরোপ। সে বলতেছিল আমাকে, দেখো দুঃখের বিষয়, আমাদেরকে এমবেসিতে বলা হচ্ছে যখন কি আলোচনা আসবে সাথে একজন তোমাদের লোক পাঠিয়ে দিতে হবে, কারণ ওরা ইংরেজি জানে না। ইংরেজি কিন্তু জানা এই জন্য দরকার, মোড অফ এক্সপ্রেশন, আপনার কথাটা যদি সে বুঝতে পারে, এই জন্য নট ইংরেজি ইংতন, সেটা যদি সে বলতে না পারে, অফিসার তৈরি করেন না কেন, করেন। একটা লোক যদি ডিপ্রেসিট হয়ে যাব, কম্পালসারি করে দেন, তাকে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে বা অ্যারাবিক বলতে হবে, একদম ফ্লুয়েন্টলি বলতে হবে, কোনো বাধা নাই। কিন্তু এগুলি করতে হলে তো নেতৃত্ব প্রয়োজন। ওই যে ডায়নামিক লিডারশিপ যেটা বলি, ফ্লাওয়ারিং লিডারশিপ, সেটা প্রয়োজন। আমি এখনো বিশ্বাস করি তার নিজের পক্ষে সম্ভব নিজেকে অত্যন্ত কঠিন নেতা হিসেবে গড়ে তোলা, যদি সে অত্যন্ত বাস্তব পন্থায়, হুইমসিক্যাল না, কিন্তু প্রতি বাধা, কিন্তু প্রতি পদে পদে বাধা আছে, কিন্তু আপনি যত বড় হতে চাইবেন ততই বাধা আসবে। শেষ এই করুন। চক্রগুলো ঠিক করে আপনি আগায় যান, ইনশাল্লাহ আপনার কামিয়াবি হবে। এবং আমিও মনে করি আমার এখানে যে 2 ভাই আছে, দুইজনই ভালো কথা বলে। মামুন মাহবুব তো দেশপ্রেমিক লোক, যখন কারে ধরে বুঝা না, যারে খুশি তার ধরে ফেলায় দেশের জন্য, এটা ঠিকই আছে। আবার এই দাদা বিভিন্ন বিভিন্ন অ্যাডজেক্টিভ ভূষিত হন, কিছু আসা যায় না, উনি দেশের কথা বলতেছেন,
এবং এইভাবেই বলে যাবেন এবং আপনাকেই বলতে হবে বাংলাদেশের ল্যান্ড অফ হারমোনি। জি। আপনাকেই বলতে হবে অনেক ধন্যবাদ হচ্ছে সিনাত না। ভাই। আমরা শেষ করতে হবে আমরা। আমরা একটু যাতে শুনি। হুম। দিতে পারেনি। তখন প্রমাণ হবে যে আপনি সত্যিকার অর্থে দেশের পাশে দাঁড়িয়েছেন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। ধন্যবাদ।